বেনজির আহমেদ তো যে প্রমাণ করেছে সে কত বড় দখলদার, কত বেশি তার জমি আছে, কত বেশি মাস্তানি সে করতে জানে। আপনাদের কি মনে আছে সে র্যাবের প্রধান ছিল, যে বাতি নিভিয়ে মধ্যরাতে যে হত্যা করা হলো, সেখানে সে ওয়ান অফ দি মাস্টার মাইন্ড ছিল। সবচেয়ে জঘন্যতম যে কাজটি তিনি করেছেন নির্বাচনে 2018-তে, যে দিনের ভোট রাতে হয়েছে, নিশিরাতে যে ভোট হয় সেটি আজিজ আহমেদের এই নেতৃত্বে অর্থাৎ সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে রেখেছে। 50টিরও বেশি জায়গায়, 50টিরও বেশি জায়গায় 25 তারিখে হলো আপনার, 29 তারিখে ইলেকশন ছিল সম্ভবত, 25 তারিখে ডেপ্লয়েড হলো 50টিরও বেশি জায়গায়। বিরোধী দল কিংবা সাধারণ মানুষের উপর হামলা করেছে আওয়ামী লীগের ক্যাডাররা, সেখানে একটি জায়গায়ও সেনাবাহিনী যায়নি এবং সেনাবাহিনীকে নিষেধ করা হয়েছে যে তোমরা সেগুলোতে যাবে না। এবং এই যে লুটপাট হলো অন্ধকারে, রাতে নিশিরাতে যে ভোট হলো সেনাবাহিনী ডেপ্লয়েড অবস্থায়, সেটি কি করে হয়? আমরাও তো করেছি। আমি 3বার দায়িত্ব পালন করছি। হ্যাঁ, আমি ওই সাবেক সেনা প্রধান কিংবা বেনজিরের ইস্যুতে যাওয়ার আগে আমি সর্বশেষ যে বক্তব্য রেখেছেন মইনুল সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ আজহারুল ইসলাম তালুকদার মনে হয়, মইনুল সাহেব আজহারুল ইসলাম তালুকদারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি অনেকগুলো যে অসঙ্গতি সমাজের যে একটা নিদারুণ একটা চিত্র সেটি তিনি তুলে ধরেছেন। ব্যাংকগুলোতে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার ধস নেমেছে, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এবং এমনই প্রেক্ষাপটে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে জুলুম, সেই জুলুমে আপনারা জানেন 28শে অক্টোবরের পর 30,000 নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে। অসংখ্য নেতাকর্মী এখন তাদের যে বিজনেস ফেলে দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অসংখ্য নেতাকর্মী তারা এই হোয়াট ইজ কল কোর্টে হাজিরা দিতে দিতে তাদের জীবন অষ্টাগত। এমন একটি প্রক্রিয়াতে সত্যিকারেই আমাদের এখন ভাববার সময় আসছে, বা এটি নিয়ে বিশ্লেষণ করার সময় আসছে। উনি ঠিকই বলেছেন যে আজকে এরকম একটি অসঙ্গতি নিয়ে কথা না বলে আমাদের যে বড় বড় সমস্যাগুলো নিয়ে কথা বলবো কিনা। মূলত এখানে সবার দায়িত্ব আছে, এখানে স্টেক হোল্ডার প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু সরকার বা আওয়ামী লীগ না, প্রত্যেকেরই দায়িত্ব আছে। এই দায়িত্বের উপর দাঁড়িয়ে, অর্থাৎ দায়িত্ব সবার কাঁধে নিয়ে হয়তো জনগণ একদিন মাঠে নেমে আসবে, অর্থাৎ জনগণ রুখে দাঁড়াবে। আমি আসছি আপনার দুটি বিষয় নিয়ে, যে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান, এবং প্রাক্তন পুলিশের আইজি যে বেনজির আহমেদ, এই দুই আহমেদের যে কর্মকাণ্ড তা দুটি ইনস্টিটিউশনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আজিজ আহমেদের ব্যাপারে 2021-এ যে আল জাজিরা যে প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে যে প্রতিবেদন দিয়েছিল, সেখানে কোটি কোটি মানুষ সেটি দেখেছে। আমি সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমি 24টি বছর কাজ করে, আজকে আমি দেশে বিদেশে কাজ করে, বিশ্ব শান্তিতে কাজ করে আমার এখন নিজেরই লজ্জা লাগে। আমি এখন মাথা নত হয়ে যায় যে আমি কোথায় কাজ করেছি, কেন কাজ করেছি, কার জন্য কাজ করেছি, কিসের জন্য কাজ করেছি। সুতরাং আজকে এই আজিজ আহমেদের যে নির্লজ্জ প্রতিবেদন বারবার আসছে, আপনার সামনেও সেদিন এসছে, এবং সে বারবার বলছে একটি প্রমাণ দেন, একটি প্রমাণ দেন। শত শত প্রমাণ আছে, শত শত অফিসার সাফার করছে, শত শত সৈনিক সাফার করছে, এবং তার যে চরম ব্যর্থতা সেটি নিজেই আপনার কাছে কি আছে? আপনিও আজকে একই কথা বলেন, আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে শত শত বললেন, কিন্তু তিনি তো আমাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে কেউ যদি এমন প্রমাণ দেখাতে পারেন তিনি এটা ফেস করবেন। উনি খুব প্রকাশ্যে হ্যাঁ, কয়েক ডজন অফিসারকে তিনি পিএনজি করেছে, পার্সোনা নন গ্রাটা, যারা এই কথা বলেছে, যারা এই টকশো করেছে, যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। অসংখ্য অফিসার আছে যাদেরকে গুম করা হয়েছে। এই যে আজিম, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, সে কেন গুম অবস্থায়? সে তো 3 বছর সেনাপ্রধান ছিল, সেটি দেখেনি কেন? তার সিনিয়র ছিল, তার চেয়ে অনেক কোয়ালিটি অফিসার ছিল। বাংলাদেশ সেনাবাহিনীতে কোয়ালিটি কিন্তু আইডেন্টিফাইড। 5,000 অফিসার আছে ভিতরে ভিতরে এবং বাইরে, এরা সবাই চিনে কার কোয়ালিটি কেমন ছিল। সুতরাং আজিজ আহমেদ সেটি দেখে নাই কেন, বা সে কেন এই ব্যাপারে হস্তক্ষেপ করে নাই? সুতরাং উদাহরণ যদি আমি দেই, সারা দিন আমি উদাহরণ দিতে পারবো। আমি শুধু একটি কথাই বলতে চাই, যে আর কি কোনো সেনাপ্রধান আছে যার ভাইরা
এইসব এইসব মিথ্যাচার, এইসব চাঁদাবাজি, এইসব সন্ত্রাসী করে বিভিন্ন অপরাধে অপরাধী হয়ে তারপরে আবার মৌকুফ পেয়ে তারপরে এসে বাহবা নিচ্ছে যে না আমরা তো সাজা মুক্ত হয়ে গেছি। সুতরাং উদাহরণ তার ঘর থেকে শুরু করে সমাজে, তার কোর্সমেটদের মাঝে, সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে, দেশে বিদেশে সর্বত্র তিনি সৃষ্টি করেছেন। এবং সবচেয়ে জঘন্যতম যে কাজটি তিনি করেছেন, নির্বাচনে 2018-তে যে দিনের ভোট রাতে হয়েছে, নিশিরাতে যে ভোট হয় সেটি আজিজ আহমেদের এই নেতৃত্বে অর্থাৎ সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে রেখেছে। 50টিরও বেশি জায়গায় 25 তারিখে হলো আপনার 29 তারিখে ইলেকশন ছিল সম্ভবত, 25 তারিখে ডেপ্লয়েড হলো 50টিরও বেশি জায়গায় বিরোধী দল কিংবা সাধারণ মানুষের উপর হামলা করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। সেখানে একটি জায়গায়ও সেনাবাহিনী যায়নি এবং সেনাবাহিনীকে নিষেধ করা হয়েছে যে তোমরা সেগুলোতে যাবে না। এবং এই যে লুটপাট হলো অন্ধকারে রাতে, নিশিরাতে যে ভোট হলো সেনাবাহিনী ডেপ্লয়েড অবস্থায়, সেটি কি করে হয়? আমরাও তো করেছি। আমি 3বার দায়িত্ব পালন করছি। আমি 96, 2001 এবং 91-এর দায়িত্ব আমরা পালন করেছি। আমরা নিশি রাতে অতন্দ্র প্রহরী ছিলাম। একটি অসঙ্গতি হলে সেখানে আমরা হাজির হয়েছি, নিমিষে আমরা সেখানে হাজির হয়েছি। সুতরাং সেনাবাহিনী ওখানে যাবে, ঘুমাবে, আর পাশে নিশিরাতে ভোট হয়ে যাবে, আর উনি পরের দিন বলবে যে 48 বছরে এই প্রথম সুন্দর ইলেকশন হয়েছে। আবার তিনি বলছেন সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে বলেছেন। হ্যাঁ, উনি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে বলছেন। বাকি সব কি 18 কোটি কি আবাঙ্গাল নাকি? ওরা বোঝে না? এটা তো গণতান্ত্রিক একটি ভোট, সাধারণ নির্বাচন। সেই নির্বাচনটা নিশিরাতে হয়ে গেল, আর তিনি বললেন সেনাপ্রধান হিসেবে নির্লজ্জের মতো তিনি বললেন যে এটি ইতিহাসে এই 48 বছরের স্বাধীনতার পরে প্রথম একটি ভালো নির্বাচন হয়েছে। এর চেয়ে শেমলেস স্টেটমেন্ট সেনাপ্রধানের মুখ থেকে আজ পর্যন্ত কেউ বলেনি। কিন্তু তিনি আমার এখানে যেটা বলেছিলেন সিকিউরিটিটার ব্যাপারে বলেছেন, সিকিউরিটি এরকম 48 বছরে তিনি দেখেন। আপনি যান দেখেন স্টেটমেন্টে কি বলা আছে যে এই 48 বছরের সবচেয়ে ভালো ইলেকশন হয়েছে, সেটি সাধারণ ভাষায় তিনি বাংলায় বলছিলেন। আর এনিওয়ে, আমি তার ব্যাপারে এখানে বিশুদ্ধার করতে চাচ্ছি না। এই ব্যাপারে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞা দিয়েছে এটিও তার আরেকটি প্রমাণ। আজ পর্যন্ত সেনাবাহিনীতে যে সেনাবাহিনী প্রধান বা জেনারেল আছে, 100-রও বেশি জেনারেল আছে, এই প্রথম একজন জেনারেল আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ব্যক্তিগত আচার আচরণ, দুর্নীতি এগুলোর জন্য। সুতরাং এটি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এবার আসুন বেনজির আহমেদ। বেনজির আহমেদ তো যে প্রমাণ করেছে সে কত বড় দখলদার, কত বেশি তার জমি আছে, কত বেশি মাস্তানি সে করতে জানে। আপনাদের কি মনে আছে সে ডিজির প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, যে বাতি নিবে মধ্যরাতে যে হত্যা করা হলো, সেখানে সে ওয়ান অফ দি মাস্টার মাইন্ড ছিল। আপনাদের কি মনে আছে সে কতগুলো হত্যাকাণ্ডের সাথে যায়, যে র্যাব যখন জড়িত, অসংখ্য হত্যাকাণ্ড, সেগুলোতে র্যাব পর্যন্ত নিষেধাজ্ঞা পেল তার জন্য। সে তার স্টেটমেন্ট ছিল অস্ত্র কি তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কি চুরি পড়ার জন্য? অস্ত্র তোমাদের হাতে দেওয়া হয়েছে চুরি পড়ার জন্য, সামথিং লাইক দ্যাট। সো অ্যাকচুয়ালি বেনজিরের যে কুকাণ্ড, ওই যে সেদিনও কালকেও বের হয়ে আসছে যে 23 কোটি টাকার ফ্ল্যাট সে 2 কোটি টাকায় কিনেছে। তার যে দৌরাত্ম, তার যে মানুষের উপর নির্যাতন অত্যাচার, সেটি। আবার এখানে আমি আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এই দুটা ব্যক্তিকে যারা এই লাই দিয়েছিল, যারা টেনে সামনে নিয়েছিল, যারা ব্যবহার করেছিল এই সরকার, শেখ হাসিনা, সেই ছুঁড়ে মারলো বা টিস্যুর মতো ব্যবহার করলো। এখানে আরো মাস্টার মাইন্ড আছে, এখানে আরো মাস্টার মাইন্ড আছে। সরকার ছাড় দেয়নি, সরকার ছাড় দেয়নি, ফেলে দিয়েছে, ঠিক আছে, সরকার তো ছাড়ও দেয়নি। সরকার তো এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে বলা হচ্ছে, খুব শক্ত ব্যবস্থা নিবে। দুদক নিজের গতিতে চলছে, দুদক তাদের বিরুদ্ধে অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে। এটিকে আপনি পজিটিভ ভাবে দেখছেন কিনা শেষ করবেন খুব ছোট্ট ভাবে এখানে বলি। আমি এখানে আমার এইখানে দুটি বিষয় আছে, যে আপনি চোরকে বলেন চুরি করো আর পুলিশকে বলেন ধরো, এই ধরনের প্রক্রিয়া এটি কখনোই গ্রহণযোগ্য বিষয় না। তাকে যে দুজনকেই যে এই অন্যায় কাজগুলো করার জন্য যে ইনফ্লুয়েন্স করা হলো যে পলিটিক্যালি, সেটি ছিল সবচেয়ে বড় অন্যায়। তাহলে তাদেরও বিচার হতো। এই ধরাধরির গল্পটা যদি হয় তাহলে তাদেরও বিচার হতে হবে। এখানে যে তাদেরকে ব্যবহার করেছে
তাদেরকেও ইনফ্লুয়েন্সার হিসেবে টেনে এনে তাদেরকেও বিচার করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটি একটি এগেইন এইখানেও অ্যাটেনশন ডাইভার্সনের জন্য, জাতির দৃষ্টি ফেরানোর জন্য এটিও আরেকটি খেলা, এটিও আরেকটি খেলা। আমার অভিমত হলো এই খেলার মাধ্যমেই 16টা বছর মানে এখন তদন্ত করছে বা সরকার যা করছে এটাও আপনি ডাইভার্সন অফ পিপলস ভিউ, এটা জাতির দৃষ্টি ফেরানোর জন্য কি জানি কোন মহা কুকাণ্ড হচ্ছে। কিন্তু কি কারণে জাতির দৃষ্টি ফেরাবে সেটা এখনো পর্যন্ত আপনি সুস্পষ্টভাবে বলতে পারছেন না। এই কারণটা তো আমার সবটাই যদি আমার জানা থাকতো তাহলে তো আমি হোয়াইট হাউসে বসে থাকতাম হয়তো, যে ওকে ফাইন, সো আমি জানি সবকিছু। আমার আপনি মনে করছেন যে এই ঘটনাগুলিকে দিয়ে মোটামুটি জাতির অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক সংকট থেকে মানুষের দৃষ্টিটাকে ঘোরানো, এটাই আপনি বলতে চেয়েছেন এর আগে পর্ব, যে মানুষের দৃষ্টি ফেরানোর অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হলো এটা ডামি সরকার, এটি অবৈধ সরকার। এইখানে ভোটের সংস্কৃতিকে ওরা ধ্বংস করে দিয়েছে। এরা কখনোই আর এই 16 বছরে যা করেছে এখন আর এরা বাঘের পিঠে চড়েছে, সুতরাং ওরা নামতে পারছে না। সুতরাং এদের কাজটাই হবে এখন এইসব প্রপাগান্ডা, এইসব ডাইভার্সন, অ্যাটেনশন ডাইভার্সন, জাতিকে বিভ্রান্ত করা, জাতির দৃষ্টি ফেরানো, এই কাজগুলো ওরা চালিয়ে যাবে। এটি যতক্ষণ পর্যন্ত লিডারশিপরা না বুঝে, অর্থাৎ বিশেষ করে যারা অপোজিশনে যারা আছে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যে লিডারশিপ যারা আছে, তাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে এবং সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, মানুষ যারা বিদগ্ধ মানুষকে গাইড করতে হবে। একদম স্পষ্ট আপনি যেটা বলেছেন। জি।